এটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন অনাকাঙ্ক্ষিত বা দুর্ভাগ্যজনক। তারপরেও এই ঘটনায় কি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়তে পারে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা, শহীদ ভাইকে শুভেচ্ছা। তিনি অনেকগুলো কথা বলেছেন। আমরা জাহিদকে অনেক দিন ধরে দেখি। জাহিদ গণতন্ত্রের কথা বলতেন, ভোটাধিকারের কথা বলতেন, এই ইস্যুগুলোতে সোচ্চার ছিলেন দেশের মধ্যে। আবার 5 আগস্টের পরে সেই জাহিদুর রহমানকে কিন্তু সোশ্যাল মিডিয়া আপনি দেখবেন বট বাহিনী যাকে আমরা বলি, যাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, তাদের মধ্যে জাহিদ একজন। এর প্রধানতম কারণ হলো আমার যে বিশ্বাস, সেই বিশ্বাসের সাথে যখন আপনার মিলবে না, তখন আপনি আমার যত পুরনো বন্ধুই হন না কেন, যত পুরনো সাথী হন না কেন, আপনার এখনকার অবস্থা বিবেচনা করে আমি সিদ্ধান্ত গ্রহণ করব। এবং আপনি খেয়াল করে দেখবেন, যারা জুলাইয়ের পক্ষের শক্তি বলে দাবি করেন, বলেন, এদের একজনকে সালাউদ্দিন আহমেদ, তাকে একটা বিশেষ নাম দেওয়া হয়েছে, কারণ সালাউদ্দিন আহমেদের কথা, তার বক্তব্য পছন্দ হচ্ছে না। জুলকারনাইন শায়ের, আপনি তো অস্বীকার করবেন না যে গত বেশ কয়েক বছর সোশ্যাল মিডিয়ায় তার যে ভূমিকা, তার বিশ্বাসের জায়গা থেকে, ফাহাম আব্দুল সালাম, তারপর এই ধরনের যারা আছে, তাসনিম খলিল, এখন আপনি দেখবেন যে প্রত্যেকেই এই যে অ্যাক্টিভিস্ট যারা, সবাই কিন্তু একটা পক্ষের শত্রু। এবং গতকালকের এই ঘটনার পরে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা অংশ মনে মনে বেশ খুশি হয়েছে, দেখ বেটা তুই অপমানিত হয়েছিস। মানে এটা কেন আমি খুশি হব? এটা তো আমার দেশের বিষয়। এটার কারণটা হলো আমার দেশের বিষয়টা। আমরা আসলে দেশের কথা তো বিবেচনা করি না, আমি বিবেচনা করি হচ্ছে আমার রাজনীতিটা কতটা। আচ্ছা। এবং যেহেতু 5 আগস্টের পরে জাহিদ অনেকের শত্রু হয়েছে, সুতরাং শত্রু যদি কোনো একটা জায়গায় হোঁচট খায়, তাহলে স্বাভাবিকভাবে খুশি হব, এবং সেই খুশিটা আপনি দেখতে পাচ্ছেন। আমি কতগুলো জায়গায় মনে করিয়ে দিই আপনাকে, যে এই ব্যাপারটা সারা পৃথিবীতে কম বেশি ঘটে থাকে। আমরা কিন্তু দেখেছি যে শাহরুখ খানকে আমেরিকার ঝামেলা পড়েছিলেন তিনি, তাই না? তার কাপড় চোপড়, জামা প্যান্ট খুলে তাকে তল্লাশি, এটা নিয়ে কিন্তু সিনেমা হয়েছে। আবার নরেন্দ্র মোদী কিন্তু আমেরিকায় প্রবেশ তার বন্ধ ছিল, বিশেষ করে যে গুজরাটের হত্যাকাণ্ডের পর। আবার পরে সেই নরেন্দ্র মোদীকে কিন্তু তারা আবার রিসিভ করেছে। আমি এই জায়গাটায় দেখতে পাচ্ছি, শহীদ ভাই যে এটা বললেন যে ডাক্তার জাহিদুর রহমান, তাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যে তালিকাভুক্ত করা হয়েছিল, সেই তালিকা ধরেই এই ব্যবস্থাটা নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। যদিও গত 2 বছর তাদের সাথে আমাদের কিন্তু একটা মনস্তাত্ত্বিক লড়াই চলছে নানা কারণে। তাদের কতগুলো খাসলত, কতগুলো আচরণ, যে আচরণগুলো আমরা স্বাভাবিকভাবে নিতে পারছি না। রাজনৈতিক পট পরিবর্তনকে তারা একটা বিশেষ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখছে। সাম্প্রতিক সময়ে এই যে পুশিন, এই যে ব্যাপারগুলো ঘটছে, স্বাভাবিকভাবে একটা উত্তেজনা, অত মিষ্টি মধুর না, মানে না। রয়েছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের পক্ষ থেকে যে ধরনের ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছিল সম্পর্ক উন্নয়নের জন্য, এবং বাংলাদেশও কোনো কোনো জায়গায় তার মনের মধ্যে দুঃখ, বেদনা, এগুলো ভুলে গিয়ে একটা সম্পর্কের হাত যেটা বাড়িয়ে দিয়েছিল, সেটা আবার হোঁচট খেলো এর ভেতর থেকে। এটি হচ্ছে আমার অবজারভেশন। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে জাহিদ ভাই, তিনি কি ভুল করেছেন? তিনি যদি ভুল নাও করে থাকেন, তাহলে আমি মনে করি যে সেখানকার যে আমাদের দূতাবাসের যারা কর্মকর্তা আছেন, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। আপনার মনে আছে, আসিফ নজরুল দায়িত্ব পালন করা অবস্থায়, উপদেষ্টা থাকা অবস্থায়, দেশের বাইরে কোথায় যেন ইউরোপের কোনো একটা দেশে গিয়ে, সম্ভবত সুইজারল্যান্ডে, বিমানবন্দরে হেনস্থার শিকার হয়েছিলেন, বিক্ষোভের মুখে পড়েছিলেন। এবং তখন কিন্তু এই বিষয়টা আলোচনা এসেছিল যে সেখানকার আমাদের যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন, তারা কি করলেন। ঠিক একই ঘটনাটা এই জায়গায়ও প্রশ্নটা তোলা যায়। এই যে 2-2.5 ঘন্টা, স্বাভাবিকভাবে যে আপনি বলা হচ্ছে যে চিঠি দেওয়া হয়েছে, তো কতগুলো জায়গায় শুধু চিঠি দিয়েই দায়িত্ব পালন আর শেষ করা যায় না। আপনার মনে আছে, ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে কূটনৈতিক চ্যানেলে তার এই আসার ব্যাপারটা চিঠি দিয়ে জানানো হয়েছে, টেলিফোনে বোধহয় কথা হয়েছে। কখনো কখনো কেবল জানানোর ভেতর থেকে, আমি যেটা ধারণা যে শুধু
অনেক ক্ষেত্রে জানালেই আপনার দায়িত্বটা শেষ হয়ে যায় না, যেহেতু তার সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষের একটা বিশেষ বিবেচনা রয়েছে। তারা তাকে এক ধরনের তাদের শত্রুপক্ষের মানুষ হিসেবে বিবেচনা করে এবং চিহ্নিত করেছে। কিন্তু তিনি যে বাংলাদেশের এখন প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করছেন, এটা তাদের কাছে এই তথ্যটা নাও থাকতে পারে, আমরা কিন্তু ভারতের অনেকের খবর আমরা জানি না। আবার তালিকার ক্ষেত্রে শহীদ ভাই যেটি বললেন, আমি আপনাকে মনে করিয়ে দিই, আওয়ামী লীগের সময় একটা রাজাকারের তালিকা হয়েছিল, মনে আছে? সেই তালিকার মধ্যে গোলাম আরিফ টিপু, যে ট্রাইব্যুনালের প্রধান কৌশলী, তাকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। অর্থাৎ এই যে কাজগুলো হয়, এই কাজগুলো কেবল একজনের প্রতি দায়িত্বটা দিয়ে আপনার কাজটা শেষ হয়ে যায় না, আপনার দায়িত্বটা শেষ হয়ে যায় না, নিয়মিত এটিকে অবজার্ভ করতে হয়, পর্যবেক্ষণ করতে হয়। আচ্ছা, সম্ভবত আমার যেটা ধারণা, যে এই জায়গাটায় বাংলাদেশি দূতাবাস তারা যথাযথ দায়িত্বটা পালন করেনি। আর ওই যে জাহিদ সাহেব কেন এখনো কূটনীতি পাসপোর্ট করেননি, এটি অবশ্যই একটি প্রশ্ন। আপনার মনে থাকার কথা 96 সালে সেই সময়ের যোগাযোগ প্রতিমন্ত্রী আবুল হোসেন, তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। তখন তিনি প্রতিমন্ত্রী থাকার পরেও তিনি ওই যে সবুজ পাসপোর্ট ব্যবহার করেছিলেন।